গল্পন বরুপা পর্ব ২ কলমে অনামিকা তাহসিন রোজা। এই প্রথমবার ছেলের আচরণেই আয়শা বেগম বুঝলেন অবশেষে তবে তার ছেলে পাত্রী পছন্দ করেছে। মনে মনে শুকরিয়া আদায় করলেন ভদ্রমহিলা। ইশারায় ইয়াহিয়া কবিরকেও বললেন যে বৌমা কনফার্ম। ও বাড়ি থেকে কবির মহলে ফেরা মাত্রই ইরফান বসার ঘরে সোফায় বসে গা এলিয়ে দিল। আয়েশা বেগম খাবারের ব্যবস্থা করতে দ্রুত ফ্রেশ হতে গেলে ইয়াহিয়া কবির এসে বসলেন ইরফানের সামনের সোফায়। সোজাসুজি প্রশ্ন করলেন, মেয়ে তবে পছন্দ হয়েছে? ইরফান মাথা এলিয়ে উপরে থাকা ঝাড়বাতির দিকে তাকিয়েছিল। বাবার কথায় সোজা হয়ে বসে তপ্ত নিঃশ্বাস ফেলে উল্টো বলল, তোমাদের নিহারিকাকে পছন্দ হয়েছে? ইয়াহিয়া কবির মনে মনে খুশি হলেন। ছেলের এই আচরণ তিনি ছোটবেলা থেকেই দেখেছেন। কখনোই আগে আগে সিদ্ধান্ত জানায় না সে। ইয়াহিয়া তবুও ছেলেকে একটু পরীক্ষা করে দেখতে চাইলেন। গম্ভীর কণ্ঠে বললেন, যদি বলি আমাদের পছন্দ হয়নি, তাহলে? ইয়াহিয়া কিছুক্ষণ চুপ থেকে হাসল। উঠে দাঁড়িয়ে বলল, তাহলে আর কি? মা নিহারিকার হাতে যে সোনার বালাটা পরিয়ে দিয়ে আসলো, ওটা ফেরত নিয়ে আসি। আয়েশা বেগম কেবলই বসার ঘরে পা রাখলেন। ছেলের কথা শুনেছেন তিনি। নিহারিকা নামটা ছেলের মুখে শুনে বেশ খুশি হয়েছেন বটে। ইয়াহিয়া কবিরের মুখের অবস্থা দেখে ফিক করে হেসে ফেললেন, ভাব নিয়ে বললেন, তুমি আমার ছেলের সাথে কখনোই পারবে না বুঝলে। উল্টো এভাবেই তবদা খেতে হবে। ওকে বোকা পেয়েছ? ইয়াহিয়া কবির মোটেই অপমানিত বোধ করলেন না। তবে তবদা খেয়েছেন বটে। ছেলে যখন বুঝেছেই যে সবকিছু পাকা করে আসা হলো, আর বাবা মায়েরও পছন্দ হয়েছে, তবে ভদ্রতা দেখিয়ে আবার জিজ্ঞেস করার কি দরকার ছিল? ইয়াহিয়া কবির তপ্ত শ্বাস ফেলে কিছু একটা বলতে গেলেই সিঁড়ি দিয়ে গুটি গুটি পায়ে বাবা বাবা বলে আসতে দেখা গেল ৩ বছর বয়সী ইনাকে। বেচারি সিঁড়ির রেলিং ধরে ধরে এক পা করে আস্তে ধীরে নামছে, আর হাসুজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইরফানের দিকে। বাবা ডাক শুনে ইরফান তৎক্ষণাৎ তাকিয়ে রীতিমতো দৌড়ে সিঁড়ির কাছে গিয়ে কোলে তুলে নিল ইনায়াকে। মা আমার বলে কপালে, গালে চুমু খেয়ে আদুরে ভঙ্গিতে জিজ্ঞেস করল, কি ব্যাপার মা? সোয়েটার কোথায় তোমার? ঠান্ডা লেগে যাবে তো। পায়ে জুতোও নেই দেখছি। এর মধ্যেই পেছনে থেকে তাড়াহুড়ো করে নামতে দেখা গেল এক নারীকে। পরনে তার সালোয়ার কামিজ, হাতে পায়ে কোনো প্রসাধনী না থাকলেও চোখে মুখে একরাশ আনন্দ। চুল খোপা করে বাঁধা। দেখে বয়স ২৪ বছরের বেশি মনে হবে না। হাতে ছোট্ট একটা সোয়েটার নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে সে রীতিমতো চেঁচিয়ে বলে উঠল, আর বলবেন না ইরফান ভাই। ইনা তো আপনার কণ্ঠ শুনেই একদম দৌড়ে এসেছে। মাত্র গোসল করালাম তো। সোয়েটার পরাতেই যাচ্ছিলাম, তাতেই সে দৌড় দিয়েছে। সত্যি বাবা, মেয়েটা এই বয়সে এত তিরিংবিরিং করা শিখেছে। মেয়েটির নাম তামান্না, ইরফানের ছোট খালার মেয়ে। বাবা বিদেশে, ও জন্মের সময়ই মা মারা যাওয়ায় ছোট থেকেই এ বাড়িতে থাকে। আর এখন ইনায়াকে দেখাশোনা করে। ইরফানের ছোট বোন ইয়াসার পিঠাপিঠি সে। তামান্নার কথা শুনে ইরফান ফিক করে হেসে মেয়ের গালে আবারও চুমু খেল। ছোট্ট ইনা বাবা বলতে একদম পাগল। লোকমুখে শোনা যায়, মেয়েরা নাকি তাড়াতাড়ি বড় হয়ে যায়। তেমনটাই হয়েছে ইনায়ার ক্ষেত্রে। এই বয়সে আর যাই পারুক না কেন, অন্তত সারাদিন বাবা বাবা বলতে পারে ভীষণ। ছোট্ট ইনায়ার শব্দের ভাণ্ডারে এখন কয়েকটা শব্দই বিদ্যমান, বাবা, দাদা, দাদি আর ফুপি। এছাড়া ছোট ছোট কথা আধো স্বরে বলতে পারে। কিন্তু এত কিছুর পরেও মা শব্দটা এখনো বলেনি সে। আর সেটা শোনার জন্যই এত তোড়জোড়। তামান্নার কথা শুনে আয়শা বেগমও হেসে বললেন, ঠিকই আছে। আমার নাতনি কারো অপেক্ষা করে নাকি? তুই ওকে কখন কোলে নিবি আর কখন আনবি? তাই নিজেই বাবার গন্ধ পেয়ে ছুটে এসেছে। ইরফান তামান্নার হাত থেকে সোয়েটার টানিয়ে নিজেই পরিয়ে দিল ইনায়াকে। সাথে জিজ্ঞেস করল, ও খেয়েছে? তামান্না অপলক দৃষ্টিতে ইরফানের দিকে তাকিয়ে অন্যমনস্ক ছিল। হঠাৎ করা প্রশ্নে চমকে উঠে হাসি মুখে বলল, হ্যাঁ ইরফান ভাই। এক বাটি সুজি খাইয়েছি। একটু পর গুড় দিয়ে পায়েস বানাবো ইনায়ার জন্য। যশোর থেকে ছোট মামা খাঁটি খেজুর গুড় পাঠিয়েছে, তাও এক হাঁড়ি। ইরফান হাসল। ছোট মামা পারেও বটে।
এই বয়সে এসেও ভাগ্নের প্রতি এত আদর যত্ন। ইনা এর মধ্যেই ইরফানের শার্টের পকেট হাতাতে শুরু করেছে। ছোট্ট ছোট্ট হাতে কিছু একটা খুঁজছে সে। কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে মুখ কুঁচকে ইরফানের গালে হাত দিয়ে বলল, বাবা, তোতো। বাবা, তোতো। ইরফান হাসল। চকচকে ইনা আধসরে তোতো বলে। প্রতিদিন ইরফান একটা করে হলেও ইনায়ার জন্য এই চকচক আনে, কারণ এটা ওর সবচেয়ে প্রিয় খাবার। ইনা এও জানে বাবার শার্টের বাম পকেটেই এই তোতো থাকবে। তাই নিজেই কোলে উঠে সেটা হাতিয়ে নেয়। আজ তাই না পেয়ে মুখ কালো করে ফেলল। ইরফান অস্থির হল। দ্রুতগতিতে ইনায়াকে আদর করে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বলল, তোতো, এনেছি তো মা। এনেছি আমি। এই তোমার তোতো। বলেই পকেট থেকে দুটো চকো বের করে দিল ইরফান। তবুও ইনায়ার মন ভরল না, সে আবারও একটা এগিয়ে দিয়ে বলল, চিলে দাও। যার অর্থ ছিঁড়ে দাও। ইরফান সেটাও করল। একটা ছিঁড়ে দিল। আদুরে কণ্ঠে বলল, এখন দাদির কাছে যাও মা। আমি গোসল করে আসি। এরপর খেলবো আমরা হুম। এরপর তামান্নার দিকে তাকিয়ে বলল, দুটোই যেন এখন না খায়। আর পায়েস বানিয়ে আমায় দেবে। আমি ওকে খাইয়ে দেব। তামান্না মাথা নেড়ে ঠিক আছে বলল। ইরফান এবারে ইনায়াকে আয়েশা বেগমের কোলে দিল। বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর আমার ঘরে ইনায়াকে দিয়ে এসো মা। আয়েশা বেগম কোলে নিলেন নাতনিকে। কিন্তু কিছু একটা মনে পড়তেই ইরফানের হাতে একটা ছোট কাগজ গুজে দিয়ে বললেন, এটা রাখো। ইরফান ভ্রু কুঁচকাল। কি এটা? আয়েশা বেগম ফিসফিস করে বললেন, নিহারিকার নাম্বার। ইরফান কিছুক্ষণ তাকিয়ে রইল মায়ের দিকে। কিছু না বলে পকেটে ঢুকিয়ে নিয়ে গটগট করে চলে গেল ঘরে। তামান্না ইরফানের যাওয়ার পথে চেয়ে রইল। আয়েশা বেগমের দিকে এগিয়ে এসে বলবে না করেও আমতা আমতা করে জিজ্ঞেস করল, ইরফান ভাই কি পাত্রী পছন্দ করেছে খালাম্মি? আয়েশা বেগম কোলে থাকা ইনায়াকে আদর করছিলেন। তামান্নার কথা শুনে হাসি মুখে বললেন, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অবশেষে পছন্দ করেছে সাহেব। আমি অবশ্য আগেই জানতাম বুঝলি, এবারে ও না করতে পারবে না। এমন হীরের টুকরো মেয়ে পছন্দ করেছি। আগামী সপ্তাহে বিয়ের দিন ঠিক করা হয়েছে। খুব একটা জাঁকজমকভাবে হবে না। তোর হবু ভাবিরও ইচ্ছে নেই। তাই আগামী শুক্রবারই কবুল পড়ানো হবে, সাথে আইনগত বিয়েটাও হবে। তামান্না জোরপূর্বক হাসল। শুকনো ঢোক গিলল মেয়েটা। আবারও সিঁড়ির দিকে উপরে তাকালো। ইরফান ইতোমধ্যে ঘরে ঢুকে দরজা লাগিয়েছে। তামান্না বদ্ধ দরজার দিকে চেয়েই রইল। হয়তো তার ভাগ্য খারাপ, আর নইলে তার চাওয়াটা অন্যায়। তার আকাঙ্ক্ষাটা হয়তো ভালো না। কিন্তু খুব করেই চেয়েছিল সে। ইরফানকে খুব করে ভালোবেসেছিল। প্রথম থেকেই। আর এই ভালোবাসার মাত্রা এতটাই তীব্র যে ইরফানের বিয়ে হয়ে যাওয়ার পরও সে ভালোবেসে গিয়েছিল তাকে। এমনকি নিজেকে সামলাতে তাহিয়ার সাথে ইরফানের বিয়ের পরে সে কিছুদিনের জন্য বলে মামার বাড়িতে চলে গিয়েছিল। বিভিন্ন অজুহাত দিয়ে এই বাড়িতে বেশি থাকেনি। বারবার মামা বাড়িতে চলে যেত। তারপর গত বছরে মামা মারা যাওয়ার পর সে এই বাড়িতে আবারও ফিরে এসেছিল। আর কয়েক মাস আগে তাহিয়া মারা যাওয়ার পর সবচেয়ে বেশি অবাক হয়েছিল। সে তার বোকা মনটা দিয়ে নিজেকে বুঝিয়েছিল হয়তোবা তার জন্যই সৃষ্টিকর্তা তাহিয়াকে নিয়ে গিয়েছে, হয়তো ইরফান তার ভাগ্যে লেখা রয়েছে, কিন্তু না। এবারও মনে হচ্ছে তার ভাগ্যে নেই। তামান্নার জানামতে ইরফানের আর কখনোই বিয়ে করার কথা না। তাই সে মনে মনে ভেবেছিল যে সারাটা জীবন ইরফানের সাথে এই বাড়িতে থেকে ইনায়ার দেখাশোনা করবে। অন্তত মানুষটা চোখের সামনে তো থাকবে। অন্য কোনো নারীর সামনে তো থাকবে না। ভালোবাসার মানুষের মৃত্যু সহ্য করা যায়, তার একাকী সহ্য করা যায়, কিন্তু তাকে অন্য নারীর সাথে কল্পনা করাটাও সবচেয়ে বেশি অসহ্যকর আর যন্ত্রণাময়। নিহারিকা আজ প্রথমবার আয়নার সামনে বসেছে। ড্রেসিং টেবিলের এত বড় আয়নাটা সে আজ পর্যন্ত অনেকবার দেখেছে, অনেকবার নিজেকেও দেখেছে। কিন্তু কখনো সেভাবে দেখা হয়নি। আজ সে রীতিমতো টুলে বসে নিজেকে দেখছে। কেন দেখছে জানে না। তবে তার মধ্যে অন্যরকম একটা ম্যাজিক কাজ করছে। কেন যেন ভীষণ কান্না পাচ্ছে। এতগুলো বছর, এতগুলো মাস,
এতগুলো দিন সে কতই না পাত্রের সামনে গিয়েছে, কতই না অবহেলা, অবজ্ঞা, প্রত্যাখ্যান সে পেয়েছে। গায়ের রং কালো বলে বুড়ো বয়সের কোনো লোকও তাকে বিয়ে করতে চায়নি। অথচ আজ একজন সুদর্শন, শিক্ষিত, সৎ, সবকিছু মিলিয়ে একটা পারফেক্ট পুরুষের সাথে তার বিয়ে ঠিক হলো। থাকুক না একটা অতীত, তাতে কি হয়েছে? মানুষের মৃত্যু তো সৃষ্টিকর্তার হাতেই লেখা। নিহারিকা সবচেয়ে বেশি অবাক হয়েছে ইরফান কবিরের ব্যবহারে। আজ পর্যন্ত যতগুলো পাত্র তাকে দেখতে এসেছিল, আর যাদের সাথে সে আলাদা করে কথা বলতে গিয়েছিল, সবাই তাকে সব সময় গায়ের রং নিয়ে জিজ্ঞেস করেছে। কেউ তাকে বলেছে, তোমার গায়ের রং কি ছোট থেকে এমন, নাকি অযত্নে হয়েছে? কেউ বলেছে, বেশি খাওয়া দাওয়া আবার করো না যেন, এমনিতেই কালো, এরপর মোটা হলে আরো বিশ্রী লাগবে দেখতে। আবার কেউ কেউ আলাদা করে কথা বলার সুযোগটাও দেয়নি, প্রথম দেখাতেই মুখ কুঁচকে নিয়েছে। অথচ এত এত কিছুর পরও সব শেষে নিহারিকা এমন একজন মানুষকে পেতে যাচ্ছে, যে কিনা প্রথম দেখাতে আগে তাকে জিজ্ঞেস করেছে, তোমার নাম কি, এরপর আবার নামের প্রশংসা করেছে। কেনই বা এত সুদর্শন, এত ভালো একজন মানুষ তাকে বিয়ে করার জন্য রাজি হলো, তা দেখার জন্যই সে আজ আয়নার সামনে বসেছে। অথচ বোকা মেয়ে জানে না, ভালো মানুষ বলেই সে মানুষরূপে দেখেছে নিহারিকাকে, রূপ বিচারই করেনি। ঘরের দরজা বন্ধ করেই ইরফান পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বুকের ভেতরটা অদ্ভুত রকম ভারী লাগছে। হাত ঢুকিয়ে পকেট থেকে ছোট কাগজটা বের করল। ভাঁজ খুলতেই চোখে পড়ল নামটা, নিহারিকা। নামের নিচে লেখা নম্বর। ইরফান গভীর নিঃশ্বাস নিল। কাগজটা আবার ভাঁজ করে বেডসাইড টেবিলের ওপর রাখল। এখনই ফোন করার কোনো তাড়া নেই, বরং অকারণ তাড়াহুড়ো করলে সবকিছু নষ্ট হয়ে যেতে পারে, এটা সে ভালোই জানে। তবু মনে হলো, এই নামটার সাথে আজ তার জীবনের অনেক কিছু জড়িয়ে গেল। বাথরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়ালো সে। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো, বহুদিন পর নিজের চোখে কোনো দৃঢ়তা নেই, বরং আছে এক ধরনের স্থির সিদ্ধান্ত। তাহিয়ার মৃত্যুর পরেই প্রথম সে নিজেকে ভবিষ্যতের দিকে তাকাতে দেখছে। অপরাধবোধ নেই, নেই আত্মগ্লানিও। কেবল একটা দায়িত্ববোধ, ইনায়ার জন্য, আর সেই দায়িত্বের সাথে আজ নতুন করে জড়িয়ে গেল নিহারিকার নাম। অন্যদিকে নিহারিকা আয়নার সামনে বসেই আছে। চোখের কোণে জমে থাকা জল গড়িয়ে পড়েনি এখনো। সে নিজের গালে হাত বুলিয়ে দেখল, রংটা একই আছে, কালোই। কোনো ম্যাজিক হয়নি। অথচ আজ এই রংটাই যেন তার জীবনের সবচেয়ে বড় প্রতিবন্ধক না হয়ে, সবচেয়ে নীরব সত্য হয়ে দাঁড়িয়েছে। সে মনে মনে ভাবল, এই মানুষটা আমাকে কেন আলাদা চোখে দেখল? ইরফান কবির তাকে আশ্বাস দেয়নি, সান্ত্বনা দেয়নি, এমনকি বড় বড় কথা বলেও মুগ্ধ করার চেষ্টাও করেনি। সে শুধু স্বাভাবিক ছিল, ঠিক যেভাবে একজন মানুষ আরেকজন মানুষকে দেখে। নিহারিকার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এতদিনে প্রথমবার মনে হলো, হয়তো তার রংটাই সমস্যা ছিল না, সমস্যা ছিল মানুষের দৃষ্টিতে। ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে সে একটা পুরনো ডায়েরি বের করল। এই ডায়েরির পাতায় পাতায় জমে আছে তার নাবলা কষ্ট, ভাঙা আশা, আর প্রত্যাখ্যানের গল্প। আজ হঠাৎ মনে হলো, এসব আর লিখতে ইচ্ছে করছে না, বরং অন্য কিছু নতুন করে লেখা যাক। ড্রয়িং রুমে তামান্না একা দাঁড়িয়ে আছে। টিভিতে ইয়াহিয়া কবির খবর দেখছেন, কিন্তু তার কানে কিছুই ঢুকছে না। বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে নিঃশব্দে। সে জানে, তার কষ্টের কোনো বৈধ নাম নেই। সে কারো কাছে অভিযোগও করতে পারে না। সে ধীরে ধীরে আয়শা বেগমের ঘরের দিকে গেল। ইনা, ছোট্ট মেয়েটা দাদির কোলে বসে আধো আধো স্বরে কিছু বলছে। তামান্না তাকিয়ে দেখল, বুঝল, এই শিশুটার জন্যই আজ সবকিছু বদলে যাচ্ছে। হঠাৎ তার ভেতরে একটা তীব্র অপরাধবোধ কাজ করল। মনে মনে উপলব্ধি করল, শুধু কি ইরফানকে পাওয়ার জন্যই সে ইনায়াকে এতটা ভালোবাসছিল, আদর করেছিল? না, এতটা নিষ্ঠুর সে নয়। ইনা হঠাৎ তামান্নাকে দেখে হাত বাড়িয়ে দিল। আধো স্বরে ডাকল, আ, ফুপি। তামান্না চোখের পানি লুকিয়ে নিজেকে সামলে নিল। এসব আর ভাববে না বলে সিদ্ধান্ত নিয়ে দ্রুত গিয়ে ইনায়ার গালে আদর করল।
হাসিমুখে খেলতে শুরু করল তার সাথে। মা না হোক, সে তো ইনায়ার ফুপি। মনে মনে ভেবেই নিল, কারো স্ত্রী না হতে পারলেও সে ইনায়ার জন্য থেকে যাবে। হয়তো এইটাই তার নিয়তি। হয়তো এইটাই তার প্রায়শ্চিত্ত। ইনায়াকে খাইয়ে কোলে নিয়ে ঘুম পাড়িয়েছে ইরফান। এরপর বিছানায় শুইয়ে দিয়েছে। মেয়ে তাকে ছাড়া ঘুমোতেই পারে না। ইরফান ঠিক করে কম্বল দিয়ে ঢাকা দিল ইনায়ার ছোট্ট শরীরটা। নিজেও গরম পানি খেয়ে শুয়ে পড়ল বিছানায়। পাশ ফিরে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ইনায়ার দিকে। ছোট্ট ইনায়ার মাথায় হাত বুলিয়ে দিল। বিড়বিড় করে বলল, আমার মা, আমার ইনা। তোকে একটা রঙিন শৈশব দেয়ার চেষ্টা করছি রে। ভবিষ্যতে আমায় ভুল বুঝিস না কখনো। আমি যে নিরুপায়। বিশ্বাস কর, তোর মাকে দেখে এসেছি। অনেক ভালো একটা মেয়ে সে। তোকে খুব আদর করবে। হয়তো আমাকেও। হয়তো আমাকেও একটু ভালো রাখবে। রাত গভীর হলে ইরফান বিছানায় শুয়ে আবার সেই কাগজটার দিকে তাকালো। এবার আর দেরি করল না। ফোনটা হাতে নিল। নম্বর ডায়াল করল, তারপর আবার কেটে দিল। হালকা মলিন হাসি ফুটল ঠোঁটে। মন চাইছে কল দিতে, আবার অস্বস্তিও লাগছে। না, কল দিল না ইরফান। প্রথম দিনই কল করাটা বোধহয় ভালো দেখাবে না। বাইরে হালকা বাতাস বইছে। ইরফান চোখ বন্ধ করল। ভাবতেই তার অবাক লাগছে, এই শুক্রবার রাতে সে নিজের সন্তানকে পাশে নিয়ে ঘুমোচ্ছে, আগামী শুক্রবার হয়তো স্ত্রী সন্তান দুজনকে নিয়ে ঘুমোবে। মেয়েরা কি জন্মগত ঢঙ্গী, নাকি জন্মের পর নিজেকে বাড়ির ছোট মেয়ে দেখেও এত আদর পেয়ে ঢঙ্গী হয়, তা ভেবে পায় না ইরফান কবির। পৃথিবীতে যেমন এখনো অনেক জিনিসের রহস্য বিজ্ঞানীরা খুঁজে পায়নি, তেমনি তারা এও খুঁজে পায়নি কেন বড় ভাইদের জ্বালাতে ছোট বোনেরা এত পছন্দ করে, আর কেনই বা ছোট বোনরা বড় ভাইদের দু চোখে সহ্য করতে পারে না। অথচ প্রয়োজনে গলায় ঝুলে পড়ে ভাইয়া ভাইয়া বলে মুখে ফেনা তোলার বিশেষ দক্ষতা রয়েছে তাদের। এর জলজ্যান্ত প্রমাণ হল ইরফান কবির ও তার ছোট বোন ইয়াশা কবির। শীতের সকালে সূর্য নিজের সোনালি আবছা আলো ছড়ানোর পূর্বেই ইনা উঠে পড়ে, তামান্না এসে ঘুমন্ত ইরফানকে এক পলক দেখে তার পাশ থেকে ইনাকে নিয়ে বেরিয়ে পড়ে ঘর থেকে। প্রথমে ভেবেছিল ইরফানকে ডেকে দেবে। পরে থামল, আজ শনিবার, একটু ঘুমিয়ে নিক। এমনিতেও তেমন কোনো কাজ নেই। ছুটির দিনগুলোতে একটু দেরি করেই ঘুম থেকে উঠে ইরফান। আর সেই হিসেবে রাত জাগে। ইনাকে ফ্রেশ করে খাওয়ানোর উদ্দেশ্যে তামান্না তাকে নিয়ে যাওয়ার সাথে সাথে ইরফানের ঘরের দরজার সামনে হেলেদুলে এসে দাঁড়ালো ইয়াশা। স্বভাবগতভাবে সে মোটেই চঞ্চল নয়, বরং বাইরের যে কেউ তাকে দেখে খুব ভদ্র ও শান্ত মেয়ে বলে প্রশংসা করে। এমনকি সে সত্যিই অনেক মচিউর্ড একটা মেয়ে বটে। কিন্তু কোনো কারণ ছাড়াই, কেন যেন বাড়িতে ইয়াশার মাথায় জিন চেপে বসে। নইলে কেনই বা সে ঘুমন্ত ইরফানের দিকে চোখ সরু করে তাকিয়ে ফট করে এসে কম্বল টান মেরে ফেলে দেবে। রীতিমতো ঘুমের ঘোরে ভ্রুজোড়া কুঁচকে নিল ইরফান। সে বেশ ভালোই জানে ঘরে কার আগমন ঘটেছে। ঘুমন্ত গলাতেই চোখ বুজে সে ধমক দিল ইয়াশাকে। ইয়াশার বাচ্চা, ট্রাকচাপা দিয়ে চ্যাপ্টা করে দেব বেয়াদব। সকাল সকাল মেজাজ খারাপ করাবি না। দূর হ। ঘুমাতে দে। ইয়াশা শুনল না বড় ভাইয়ের কথা। দমল না। বরং আরো ক্ষেপে গিয়ে এবারে ইরফানের মাথা দেয়া বালিশটাও টেনে ফেলে দিল। এ পর্যায়ে বিরক্ত হয়ে ঘুমু ঘুমু চোখে তাকালো ইরফান। সকাল সকাল ইয়াশাকে সাজগোছো করে থাকতে দেখে অবুঝের ন্যায় রইল। কথায় বলে, মেয়েরা নাকি বাবার মতো হয়। অথচ কেন যেন ইয়াশার ক্ষেত্রে অন্যটা হয়েছে। তার ফুফু অত্যন্ত সুন্দরী মহিলা ছিলেন। বলতে গেলে, রূপের আগুনে ঝলসে যেন চারপাশ। ঠিক তেমনি সৌন্দর্যের অধিকারী হয়েছে ইয়াশা। এমনকি ফুফুর মতো হালকা বাদামি রঙা চোখও পেয়েছে। মাঝে মাঝে অবশ্য বিড়াল চোখী বলে সবাই খেপায় তাকে। কিন্তু সত্যি বলতে, ছোট বোনটাকে ইরফান অনেক ভালোবাসে। তাই কম্বল বালিশ টেনে নেয় সে একটা বর্ষর ধমক দেয়ার জন্য প্রস্তুতি নিলেও ছোটবোনের মলিন মুখ দেখে দমে গেল। আরেকটু মনোযোগ দিতেই দেখল, হালকা গোলাপি রঙের টুপিস ও সাদা ওড়না গলায় জড়িয়ে দুহাত কোমরে গুজে দাঁড়িয়ে রয়েছে বিচ্ছুটা। চুল কোমর পর্যন্ত হওয়ায় বিশাল একটা খোপাও লক্ষ্য করা যায়। যদিও ইরফান জানে, বাড়ির বাইরে পা রাখলেই এই খোপা খুলে চুল নিয়ে হাজারো রংঢং করবে তার একমাত্র বোন।
ইরফান এবারে ধীরে সুস্থে উঠে বসল। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি হয়েছে? রাগান্বিত কণ্ঠ ইয়াশার। তুমি কালকে হবু ভাবি পছন্দ করে এসেছ? বিরক্ত হল ইরফান। সকাল সকাল এসব প্রশ্ন করার জন্য আমার সাধের ঘুমটা নষ্ট করলি? কাছে আয় তো, একটা কষে থাপ্পড় মারি। ইয়াশা ঝটকা মেরে বসে পড়ল ইরফানের বিছানায়। এবারে নিজেই ইরফানের বুকে ধাক্কা মেরে রাগান্বিত গলায় বলল, আমি তোমার সাথে কথা বলবো না ভাইয়া। তুমি আমায় কোচিং এ যেতে বলে লুকিয়ে ভাবি পছন্দ করে এলে। আমি কতবার বলেছিলাম যে আমাকে নিয়ে যেও, অথচ তুমি আমার সাথে প্রতারণা করলো। এটা তুমি ঠিক করনি ভাইয়া। ইরফান এবারে ক্লান্ত ভঙ্গিতে বলল, তোকে বললে তুই তো কোচিংটা মিস দিতি। হ্যাঁ অবশ্যই দিতাম। তো এই জন্যই বলিনি। ইয়াশা ছলছল নয়নে তাকালো নিজের ভাইয়ের দিকে। এমনি অবশ্য মেয়েটা অনেক শক্ত, খুব সহজে কাঁদে না। এমনকি কোনো কিছুর জন্য জেদ ধরে রাগারাগি করে, কিন্তু কখনো কাঁদে না। তবে কেন যেন ইরফানের ক্ষেত্রে একটুতেই কেঁদে ফেলে মেয়েটা। বড্ড দুর্বল বড় ভাইয়ের সামনে। বেচারা ইরফান এবার হার মানল। সেও তো ছোট বোনের চোখের পানি সহ্য করতে পারে না। সে এবারে নিস্তেজ গলায় বলল, আচ্ছা ঠিক আছে, সরি। এখন কি করতে হবে সেটা বল। এভাবে সকাল সকাল সাজগোজ করে বসে আছিস কেন? গিরগিটিও হয়তোবা এত তাড়াতাড়ি রূপ পাল্টায় না, যেভাবে ইয়াশা নিজের চোখের পানি মুছে খুশিতে গদগদ হয়ে 32 পাটটি দাঁত বের করে হেসে ফেলল। খুশিতে আনন্দে লাফিয়ে উঠে বলল, তেমন কিছু না। তুমি যেহেতু আমাকে কালকে নিয়ে যাওনি, সেই হিসেবে তোমাকে আজকে একটা শাস্তি দেব। সেই শাস্তিটা হলো আমার সাথে এখন শপিং মলে যেতে হবে। ইরফান জানতো এমন কিছুই হবে। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কার্ড দিয়ে দেব, যা খুশি কিনে নিস। আমি যেতে পারবো না। ইয়াশা আবারও হাসি নিভিয়ে ফেলল। ইরফান বিরক্তি নিয়ে জিজ্ঞেস করল, আমাকে কেন যেতে হবে আশ্চর্য? কারণ তোমাকে দরকার। আমি তোমার সাথেই যেতে চাই, প্লিজ ভাইয়া। প্লিজ প্লিজ। বলতে বলতে ইরফানের বাহু জড়িয়ে ধরল ইয়াশা। আর না করতে পারল না ইরফান। তবে ভ্রু কুঁচকে কিছু একটা ভাবল। মনে করে দেখল শপিং মলে তারও কাজ আছে। গেলে মন্দ হবে না। নিহারিকা ইসলাম গত বছরেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বের হয়েছে। বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছে ছিল তার। ইচ্ছে ছিল নিজের পায়ে দাঁড়ানোর। কিন্তু ভার্সিটি থেকে বেরোনোর পরপরই তাকে বিয়ে দেওয়ার জন্য তার পরিবারের এই তোড়জোড় দেখে মনে মনে বড্ড অভিমান করে বসল মেয়েটা। আর বলতে পারল না তার ইচ্ছেটা, প্রকাশ করতে পারল না তার আকাঙ্ক্ষা। সবকিছু মাটি চাপা দিয়ে একের পর এক পাত্রের সামনে হাজির হতে থাকল। মুখে না বললেও সে বুঝতে পারল, তার বাবা মা তাকে এখন বোঝা মনে করছে। জানে না কেন। শুধু কি গায়ের রঙের জন্যই, নাকি অন্য কোন কারণে কিছুই জানে না সে। কিন্তু এটা বুঝে যে তাকে যত তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দিতে পারবে, একটা সংসারে তাকে ঢোকাতে পারবে, ততই ভালো। বিয়ের কথা পাকা হওয়ার পর থেকে তার বাবা মায়ের যে স্বস্তির শ্বাসটা নিহারিকা দেখেছে, সেটা আজ পর্যন্ত সে কখনো দেখেনি। তাই নিজের ভাগ্যের প্রতি পরিহাস করে হেসে সে আর কোন কিছুই ব্যক্ত করেনি। জীবনের স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। আর কোন ইচ্ছে নেই তার। ইচ্ছে না থাকলে কোনো কিছুই হয় না। মনের সব ইচ্ছে মরে গিয়েছে। রেবেকা বানুর বয়স হয়েছে। নাইমুল ইসলামের থেকেও তার বয়স যেন বেশি তাড়াতাড়ি বেড়েছে। নইলে কেনই বা এত তাড়াতাড়ি তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়ার উপক্রম হবেন। ভদ্রমহিলার প্রায় প্রতিদিনই কোমর ব্যথা থাকে, কাজ করতে পারে না। নিলয় বাড়ির বড় ছেলে। সে তো চাইলেও সব কিছু করতে পারে না, যেসব একজন গিন্নি করে। সেই হিসেবে নিহারিকাকে বাড়ির মেয়ে হিসেবে দায়িত্ব নিয়ে সব কাজ করতে হয়। এতে তার মোটেই বিরক্ত লাগে না, ভালোই লাগে। নিলয় বর্তমানে একটা কোম্পানিতে জব করছে, বেশ ভালো স্যালারি। পরিবার চালানোর সামর্থ্য হয়েছে। শুধুমাত্র তার জন্যই নিলয়ের বিয়েটাও আটকে রয়েছে। তার বিয়ে হওয়ার কয়েক মাসের মধ্যেই মনে হয় নিলয়ের বিয়েটাও হয়ে যাবে। তখন পরিপূর্ণ হবে পরিবার। সবাই কি তখন খুশি থাকবে? বাবা মা কি স্বস্তির শ্বাস ফেলবে? সব অশান্তি কি তখন দূর হয়ে যাবে?
এসব ভাবতে ভাবতেই ফার্মগেট এসে পৌঁছালো নিহারিকা। বাস থেকে নেমে দাঁড়িয়ে রইল ব্রিজের অপর পাশে। নিহারিকা নিজের কাঁধের ব্যাগ থেকে ফোনটা বের করল। স্ক্রিনে নিজের মুখটা দেখার চেষ্টা করল, বারবার চুল ঠিক করল, ওড়না ঠিক করল। আজ সে প্রথমবারের মতো বড্ড সাহস করে লাল রঙের সালোয়ার কামিজ পরেছে। বহুত শুনেছে সে, চাপা গায়ের রঙে নাকি লাল রঙের কাপড় মানায় না। তাই বরাবরের এই রঙা কাপড় পরতে ভয় পায় সে, অস্বস্তি লাগে। আজ কোন এক দুর্ভাগ্যের ফলে তার অফ হোয়াইট কামিজটা পরতে গিয়ে ছিঁড়ে গিয়েছে। এমনভাবে ছিঁড়েছে যে সেটা সেলাই করতে অনেক সময় লেগে যাবে। তাই সবশেষে এই লাল রঙের সালোয়ার কামিজ পরে আসতে হয়েছে নিহারিকাকে। এমনকি আজ একটু ভিন্ন রূপও নিয়েছে। ক্লিপ দিয়ে চুল বেঁধে রেখেছে মাথার পেছনে, চোখে হালকা কাজল ছাড়া কোনো প্রসাধনী নেই, ঠোঁটে হালকা একটু লিপবাম দিয়েছে, বাম হাতে রয়েছে ঘড়ি। কানে ছোট্ট একজোড়া মানানসই দুল, একটু উঁচু হিল জুতো। ব্যাস, এটুকুই তার সাজ। তবুও যেন তার কাছে খুব বেশি মনে হয়। আসলে, আজ ইচ্ছে করেই একটু পরিপাটি হয়ে এসেছে সে। ইচ্ছে করেই একটু প্র্যাকটিস করছে পরিপাটি হয়ে চলাফেরা করার। নিজেকে সুন্দর দেখানোর জন্য, মার্জিত দেখানোর জন্য চেষ্টা করছে। কয়েকদিন পর বিয়ে হবে, তখন তো এটা সেটা করে বা অগোছালো হয়ে চলাফেরা করা যাবে না। তাই এখন থেকে নিজেকে প্রস্তুত করছে নিহারিকা। কিছুক্ষণ পরেই রীতিমতো ছুটে এসে নিহারিকার কাঁধে হাত রেখে দাঁড়ালো একটা মেয়ে। উজ্জ্বল বর্ণের মেয়েটা হাঁপাতে হাঁপাতে বলল, সরি রে, দেরি হয়ে গেছে। মেয়েটার নাম জ্যোতি, নিহারিকার একমাত্র বেস্ট ফ্রেন্ড। হাই স্কুল লাইফ থেকেই তাদের ফ্রেন্ডশিপ। কাল জ্যোতির বয়ফ্রেন্ড রাদের জন্মদিন। তাই সে বেশ জোর করেই নিহারিকাকে রাজি করিয়েছে রাদের জন্মদিন উপলক্ষে তার জন্য শপিং করতে যাওয়ার জন্য। নিহারিকার প্রথমে ইচ্ছে করছিল না সকাল সকাল বের হতে। কিন্তু জ্যোতি তো নাছোড়বান্দা। ইমোশনাল ব্ল্যাকমেইল করে হলেও নিহারিকাকে আনবে সে। মিরপুর থেকে মেট্রোরেলে ফার্মগেট নেমে রীতিমতো ছুটে এসেছে জ্যোতি। তাই অনেকক্ষণ ধরে হাঁপালো সে। এরপরে হুট করে নিহারিকার দিকে তাকাতেই যেন হাজার ভোল্টেজের শক খেল। রসগোল্লার মতো চোখ দুটো বড় বড় করে দুই গালে হাত দিয়ে বলল, হায় হায়, এ আমি কাকে দেখছি? হোয়ার ইজ মাই বেস্টি? কাহা গ্যা ও কুত্তি? আর, কে তুমি সুন্দরী? তুমি কি মেয়ে, নাকি আকাশের কোনো লালপরি? নিহারিকা চোখ সরু করে তাকালো। অপমান করছিস, নাকি প্রশংসা করছিস? জ্যোতি এবারে সিরিয়াস হয়ে উঠল যেন। দুহাত বুকে গুজে বলে উঠল, সাহস থাকলে কথাটা আরেকবার বলতো। নিহারিকা নিজেও জানে, অন্তত জ্যোতি তাকে কখনো অপমান করে না। গায়ের রং তো দূরে থাক, কখনো তার খুঁতগুলো নিয়েও কোনো কথা বলে না। এজন্যই তো তারা হাই স্কুল থেকে বেস্ট ফ্রেন্ডস। তাই জ্যোতির কথাটায় সে এবারে অপ্রস্তুত হল। ঘাবগে গিয়ে কোনো মতে জ্যোতির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমাকে ঠিক লাগছে? খুব বেশি বিশ্রী দেখাচ্ছে না তো? জ্যোতি আশেপাশে তাকিয়ে সতর্ক হয়ে নিল। নিহারিকার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমি ছেলে হলে তোকে নিয়ে এখনই কাজী অফিসে চলে যেতাম। তোরে হেব্বি লাগছে দেখতে মামা। তোরে দেখে আমি ক্রাশ খাইলাম। নিহারিকা ফিক করে হেসে ফেলল। জ্যোতি মেয়েটাই এমন। বড্ড চঞ্চল, প্রাণবন্ত। তবে মনটা স্বচ্ছ, কাচের মতো। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চললেও কেন যেন নিহারিকার মতো সাধারণ মেয়েটাই তার বন্ধু। জ্যোতি এগিয়ে এসে নিহারিকার ওড়না আরো ভালো করে ঠিক করে দিল, চুলের ক্লিপটা খুলে দিল। ঘন রেশমি কালো চুলগুলো ছড়িয়ে গেল। এরপর বলল, হ্যাঁ, এবার পারফেক্ট। তোকে আমি আগেই বলেছিলাম তোকে রেড ড্রেসে অনেক সুন্দর লাগবে। তুই তো কথাই শুনিসনি। দেখ তো এখন। কে বলেছে খারাপ লাগছে, কত সুন্দর লাগছে দেখতে। কারো নজর না পড়ুক। নিহারিকা ফিক করে হেসে ফেলল। ওর মাথায় গাঁটটা মেরে বলল, হয়েছে তোর চাপাবাজি? এবার চল তাড়াতাড়ি। কোথায় যাবি বল? জ্যোতি ঠোঁট বাঁকিয়ে ভাবল কিছুক্ষণ। প্রথমে ভাবল ভ্যাবলাকান্ত বয়ফ্রেন্ডটাকে ফুটপাত থেকে কাপড়চোপড় কিনে দিলেই হয়তো হবে। পরে ভাবল, না থাক, বেচারা যেমনই হোক, তার বয়ফ্রেন্ড তো। লেভেলটা রাখাই ভালো।
তাই জ্যোতি নিহারিকার হাত ধরে আনন্দ সিনেমা হলের সামনে গেল। সেখানে একটা রিকশা ডেকে নিয়ে বলল, মামা, বসুন্ধরা যাবেন? নিহারিকা আরো চোখ বড় করে তাকালো জ্যোতির দিকে। কিন্তু এর মধ্যে জ্যোতি তাকে নিয়ে রিকশায় উঠেও বসল। রিকশা চলতে শুরু করলে নিহারিকা মুখ কুঁচকে বলে উঠল, বসুন্ধরা যাবি? তা তুই আমাকে আগে বলবি না? তাহলে আমি আরেকটু ভালো করে আসতাম। এসব কাপড়চোপড় করে ওখানে যাওয়া যায়? জ্যোতি ভ্রু কুঁচকে বলল, কেন যাওয়া যাবে না দোস্ত? ঠিকই তো আছে। ঝাক্কাস লাগছে তোকে, ট্রাস্ট মি। যে কেউ তুলেও নিয়ে যেতে পারে। এমন হলে আবার তোর হবু বর তো ভীষণ কষ্ট পাবে। নিহারিকা প্রথমে একটু থমকালো। ইরফান কবিরের কথা মনে পড়ল। পরমুহূর্তেই জ্যোতিকে মুখ ভেঙচিয়ে বলল, কচু কষ্ট পাবে? যত সব আজেবাজে কথা। জ্যোতি ফিক করে হাসল। কিন্তু পরমুহূর্তেই কিছু একটা মনে পড়ল তার। তড়িঘড়ি করে নিহারিকার দিকে ঘুরে বসে বলল, এই ছেমরি, তোর হবু বরের ছবি কই দেখালি? আমায় দেখাবি না? নিহারিকা চমকে গেল। এরপর বলল, উনার ছবি আমি কোথায় পাব? নেই তো। চোখ সরু করল জ্যোতি। চোখ দিয়ে ভস্ম করতে চাইল নিহারিকাকে। ঠোঁটে শয়তানি হাসি লেপ্টে নিয়ে টেনে টেনে বলল, সত্যি ছবি নেই, নাকি আমায় না দেখানোর পায়তারা করছিস হুম? দেখ দোস্ত, হবু দুলাভাই আমার বড় ভাইয়ের মতো। আমি মোটেই নজর দেব না। তুই টেনশন করিস না। শুধু হালকার উপর ঝাপসা করে একটু ক্রাশ খেতে পারি। দ্যাটস ইট। নে, এবার দেখা তো। ফোন বের কর, ছবি দেখা। নিহারিকার অবস্থা এখন ছেড়ে দে, মাকে দে বাঁচি। জ্যোতির জোরজবরদস্তির সাথে না পেরে সে অবশেষে ফোন বের করে গ্যালারিতে ঢুকল। সাথে সাথেই জ্যোতি হাত থেকে ফোন ছিনিয়ে নিল। আর নিজেই খুঁজে নিল ইরফান কবিরের ছবি। নিহারিকার ফোনে আজ পর্যন্ত তার বাবা ভাই বাদে কোনো ছেলের ছবি ছিল না, তাই হবু বরের ছবি বের করাটা অসাধ্য কিছু না। নিহারিকা লজ্জায় মুখ ঢাকার জায়গা খুঁজল। সত্যি বলতে সে নিজেও এখনো দেখেনি ছবিটা ঠিক করে। কালকে রেবেকা বানু নাইমুল ইসলামের ফোন থেকে হোয়াটসঅ্যাপে ছবিটা দিয়েছে নিহারিকাকে। কিন্তু নিহারিকা শুধু একবার সিন করেই রেখে দিয়েছে, আর গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে রয়েছে। দ্বিতীয়বার আর দেখেনি এখনো। কেন যেন লজ্জা লাগছিল ভীষণ। লোকটা ছবিতেও অনেক আকর্ষণীয়। সেই ছবিতে থাকা চোখগুলো সিংহের ন্যায়, তবুও তাকে টানছিল, তাই সেই চোখের দিকে তাকানোর আর সাহস হয়নি তার। জ্যোতি রীতিমতো অবাক হয়ে তাকিয়ে রইল ছবিটার দিকে। সাদা শার্ট পরিহিত লোকটার ছবিটা দেখেই যে কেউ প্রেমে পড়ে যেতে বাধ্য। কে বলবে এই লোক এক বাচ্চার বাপ? জ্যোতি কিছুক্ষণ হা করে তাকিয়ে থেকে স্তব্ধ নয়নে সামনে তাকালো। ফোনটা নিহারিকার হাতে ফেরত দিয়ে হতবাক হয়ে বলতে থাকল, আমি কালকেই রাদের সাথে ব্রেকআপ করব দোস্ত। এই শিয়ালের বাচ্চা তো ছাগলের 3 বাচ্চার মতো দেখতে। অ্যারেঞ্জ ম্যারেজে যদি এত হ্যান্ডসাম শিয়াল পাওয়া যায়, তাহলে আমি কেন এই ভ্যাবলাকান্ত রাদের সাথে সময় নষ্ট করছি? আই শুড অলসো গেট অ্যারেঞ্জ ম্যারেজ। নিহারিকা বুঝল বেচারা রাদের কপালে অকারণেই দুঃখ বিরাজ করছে, আর সেও খুব ভালো করে চেনে জ্যোতিকে। তাই দ্রুত ফোনটা ব্যাগে ঢুকিয়ে রেখে নিহারিকা বোঝানোর ভঙ্গিতে বলল, আরে, ব্যাপারটা তো তেমন না। তোর পেছনে কি কম হ্যান্ডসাম ছেলে পড়ে আছে? তুই তো নিজেই তথাকথিত ভালোবেসে রাত ভাইয়ার সাথে আছিস। তাই তোর তো গর্ব করা উচিত যে তুই এত সুন্দরী হয়েও ছাগলের 3 নাম্বার বাচ্চার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস। জ্যোতি যেন নিজের জ্যোতি ফিরে পেল। ভাব নিয়ে বলল, ঠিক বলেছিস। আর এমনিতেও, আমি তো কিছু করতে পারবো না। কেন বলতো? নিহারিকা ভ্রু কুঁচকে তাকালো। কেন? জ্যোতি মলিন মুখ করে বলল, কারণ, কোনো কিছুইতেই কোনো কিছু হবে না, তাই কোনো কিছু করে কোনো লাভ নেই। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।